আজকে আমরা চলে এসেছি ময়মনসিংহ ফুলবাড়িয়ার সবচেয়ে বড় পাইকারি দোকানে। সো দোকানটি দেখানোর আগে আপনাদেরকে প্রথমে ভিডিও শুরু থেকে দেখাচ্ছি। আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে যাচ্ছি ময়মনসিংহের ফুলবাড়িয়ায়। ফুলবাড়িয়া আমার কিছু কেনাকাটা করতে হবে দোকানের জন্য, সেই জন্য আমরা দুইজন চলে যাচ্ছি। আমরা এখন শিবগঞ্জ পুরাতন বাজার পার হয়ে এখন হাটকালির বাজার যাচ্ছি। হাটকালির বাজার ঢুকতে ঢুকতে আমরা দেখতে পাচ্ছি খুব সকালবেলা চলে এসেছিলাম, যার কারণে এখনো পর্যন্ত কিন্তু কুয়াশা কমেনি, শীত অনেক বেশি, যার জন্য অনেকে অটো ভ্যান রিক্সার চাপ একটু কম ছিল। তাই আমরা শীত অনেক বেশি, তাই আমরা ধীর গতিতে মোটরসাইকেল চালাচ্ছিলাম। দেখতে দেখতে আমরা চলে এসেছি শিবগঞ্জ হাটকালির বাজার। সো এখন আছে আমরা শিবগঞ্জ বাজার সিএনজি স্ট্যান্ডে। সিএনজি স্ট্যান্ডে কিন্তু প্রচুর পরিমাণ জাম থাকে, যার কারণে অনেক মানুষের আনাগোনা। এখান থেকে কিন্তু ফুলবাড়িয়ার সিএনজি ধরতে হয়। সো ফুলবাড়িয়ার সিএনজি স্ট্যান্ড পার হয়ে এখন আমরা চলে যাচ্ছি ফুলবাড়িয়ার উদ্দেশ্যে। ফুলবাড়িয়ার যাওয়ার পথে যে রাস্তাটা অনেক ভালো। সো মেইন রোডে ওঠার সাথে সাথে আমরা এখন আমাদের মোটরসাইকেলের স্পিডটা একটু বাড়িয়ে নিচ্ছিলাম, কারণ যেহেতু রাস্তা ভালো, তাহলে মোটরসাইকেল একটু বেশি টানলেও কোনো সমস্যা হবে না। সো রাস্তায় চলতে চলতে আমাদের রাস্তার দৃশ্যগুলো খুব ভালো লাগতেছিল। দুই পাশ দিয়ে গাছ লাগানো রয়েছে, সেই গাছগুলোর দৃশ্যগুলো কিন্তু খুবই ভালো লাগে আমার কাছে। আপনাদের কাছে কেমন লাগে? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সো চলতি পথে আমি মোটরসাইকেল চালাচ্ছিলাম এবং আমার সাথে ছিল ক্যামেরাম্যানের দায়িত্বে সিয়াম, এবং সিয়ামের জন্য কিন্তু একটা ধন্যবাদ আপনারা অবশ্যই দিয়ে যাবেন। সো দেখতে দেখতে আমরা চলে এসেছি ফুলবাড়িয়া বাজার। ফুলবাড়িয়া বাজার উঠতেই আমরা এখন দেখতে পাচ্ছি গরুর হাট। এখানে কিন্তু রবিবার এবং বুধবার অনেক বড় ধরনের একটি গরুর হাট বসে, এবং আপনারা যারা গরু কিনতে চান অবশ্যই ফুলবাড়িয়া বাজার চলে আসবেন বুধবার এবং রবিবার। ফাইনালি আমরা চলে এসেছি আমাদের কাঙ্ক্ষিত সেই দোকানটিতে, এবং দোকানটিতে ঢোকার আগে আমি আমার মোটরসাইকেলটিতে সেফ জায়গায় স্ট্যান্ড করে নিচ্ছি, এবং স্ট্যান্ড করে শেষ হলে আমরা এখন দোকানে উঠতেছি। এই দোকানটি হচ্ছে ফুলবাড়িয়া মধ্যবাজার হাতেম প্লাজা হক কথা বস্ত্রালয়। এখানে কিন্তু আপনারা সকল ধরনের কাপড়, লুঙ্গি, 3 পিস, প্যান্ট পিস, শার্ট পিস সহ সকল প্রকার কাপড় পাইকারি এবং খুচরা কিনতে পারবেন। দোকানে এসে এখন আমি চলে যাচ্ছি কাপড় চয়েস করার জন্য। কাপড় চয়েস করার জন্য আমার সাথে ছিল নয়ন ভাই, এবং নয়ন ভাই কিন্তু আমাকে সুন্দরভাবে কাপড়গুলো দেখাচ্ছিল। এখন আমরা এক কালার টরে কাপড় নিব, যার কারণে আমি এসেছি। এখন আমি কাপড়গুলো চয়েস করে দিচ্ছি এবং ভাই আমার কাপড়গুলো কাটতেছে। আমি সুন্দরভাবে আমার চয়েসের কালারগুলো দেখে দেখে চয়েস করে দিচ্ছি, এবং সে কিন্তু অনেক সুন্দরভাবে কাপড়গুলো কেটে দিচ্ছে। আমি ভাইকে রিকোয়েস্ট করতেছি ভাই মাপগুলো যেন সঠিক থাকে, এবং মাপগুলো সঠিক না থাকার কারণে আমরা বিভিন্ন জায়গা থেকে কাপড় কিনে থাকি, সেখান থেকে কিন্তু আমাদেরকে সঠিক মাপ দেয় না, যার কারণে আমরা ব্যবসায়ীরা এই একটা জায়গায় আমরা মূলত বিষয় প্রথমেই লস খেয়ে যাই। ভাই হচ্ছে অনেক পুরাতন একজন মানুষ, সে কিন্তু আমাকে সবসময় কাপড় দেয়, এবং আমরা কখনোই তার মাপে কোনো সময় কমতি পাই নাই। কাপড়গুলো কাটতে কাটতে আপনাদেরকে আমি সুন্দরভাবে দোকানটাকে দেখিয়ে নিচ্ছি। এখানে আসলে আপনারা কিন্তু যে কোনো প্রকার 3 পিস, শার্ট পিস, প্যান্ট পিস এবং গজ কাপড় সহ সকল প্রকার কাপড় পাইকারি এবং খুচরা মূল্যে কিনতে পারবেন, এবং এখানে আসলে আপনাদের কাপড় চয়েস হবেই। এখানে কিন্তু প্রচুর পরিমাণে কাপড় আনা থেকে তাদের, এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা শোরুম, এবং এর বাইরেও কিন্তু গোডাউনে প্রচুর পরিমাণ মাল আছে। আপনারা এখানে আসলে অবশ্যই কাপড় চয়েস হবে, এটা আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারবো। এইদিকে দেখতে দেখতে কাপড়গুলি কিন্তু কাটা প্রায় শেষ। আমি শুধুমাত্র এক কালার টরে কাপড়ের জন্য এসেছি, যার জন্য আমি অন্য কোনো কাপড় দেখবো না। এইদিকে এই যে আরো অনেক ভাই ব্রাদার রয়েছে, আমি তাদের সাথে একটু ভালোবাসার বিনিময় করতেছিলাম। কেনাকাটার মাঝখানে তারা কিন্তু আমাদেরকে চা দিয়ে আপ্যায়ন করতেছে। আসলে এই ভালোবাসাটা কিন্তু অনেক ভালোই লাগে। দেখতে দেখতে আমাদের কাপড় কাটা শেষ হলে এই যে আমাদের নয়ন ভাই কিন্তু আমাদের মহাজনের কাছে কাপড়গুলো পৌঁছে দিচ্ছে। সে কিন্তু আমার কাপড়গুলো হিসাব করে এবং তারপর সুন্দরভাবে দিবে। আর এখানে সে একটু কাপড় ব্যস্ত, যার কারণে সে আমাকে হিসাব করতে একটু দেরি করতেছিল। যাই হোক, সমস্ত কিছু শেষ পর্যায়ে আমাদের মতিন ভাই, সেও কিন্তু একজন কন্টেন্ট ক্রিয়েটর, বেশি একটা ভিডিও আপলোড করে না, নর্মালি কিছু কিছু ভিডিও আপলোড করে। সে আমাকে বলতেছিল আমার আইডিটা একটু দেখে দেন। আমি তার আইডিটা দেখতেছি। আসলেও আইডি দেখতে গিয়ে একটা জিনিস সারপ্রাইজ পেয়েছি। আমি কিন্তু কখনো আইফোন হাতে নিয়েও দেখিনি। যাই হোক, এই মতিন ভাইয়ের জন্য আজকে আমি আইফোনটা হাতে নিয়ে ভালো করে দেখতে পারলাম যে আইফোন চালাতে কেমন লাগে। আমি আইফোন দেখতেছিলাম এবং তার আইডিটা ঘুরে ঘুরে দেখতেছিলাম। তার আইডি দেখার উদ্দেশ্য করে হলেও কিন্তু আমি আইফোন হাতে নিয়েছি, এটাই আমার কাছে অনেক ভালো লাগতেছিল। সে আমাকে বলতেছিল ভাই দেখেন তো আমি কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছি কিনা। আমি তারপর ভালো করে চেক করে দেখলাম সে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পান নাই, সে পেয়েছে স্টার মনিটাইজেশন সেটআপ। এটা সেটআপ করার জন্য তার অ্যাকাউন্টে ব্যাংক অ্যাকাউন্ট সেটআপ চাচ্ছিল। তার জন্য আমি তাকে বলে দিলাম যে ভাই ব্যাংক অ্যাকাউন্ট সেটআপ এই মুহূর্তে করতে হবে না, আপনি যখন কন্টেন্ট মনিটাইজেশন পাবেন তখন ব্যাংক অ্যাকাউন্ট সেটআপ করবেন। তার আগে অযথা দরাদরি করে টিন সার্টিফিকেট তারপরে অনেক কিছু করতে হবে, এগুলো করার কোনো প্রয়োজনই আসে না। আমি যেটা মনে করি, অযথা একটা টিন সার্টিফিকেট করে বছর বছর ট্যাক্স দেওয়ার কোনো মানে হয় না। তাই আমি তাকে সুন্দরভাবে বুঝালাম যে ভাই যদি কন্টেন্ট মনিটাইজেশন আসে তারপর আপনি আপনার পে আউট সেটআপটা করে নেবেন।
তার আগে অযথা এই স্টার সেটআপের জন্য আপনাকে সেটআপ করার কোনো প্রয়োজন নেই। সেটআপ ছাড়াও এখন কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন দেয়, সেটা আমি জানি, এই বিধায় আমি এটা করেছি। এবং আমি আমার একজন ছোট ভাইয়ের আইডিতেও কন্টেন্ট মনিটাইজেশন আসার পর তাকে পে আউট সেটআপ করে দিয়েছি। অনেকে বলে যে পে আউট সেটআপ আগে না করলে কন্টেন্ট মনিটাইজেশন আসে না, এটা কিন্তু ভুল ধারণা। আপনারা যারা এখনো পর্যন্ত কন্টেন্ট মনিটাইজেশন ছাড়াই ব্যাংক পে আউট সেট আপ করেন, আমি আপনাদেরকে বলতে চাই আপনারা কখনোই এই ভুলটা করবেন না। ভাইকে বলতেছিলাম, ভাই আমার হিসাবটা একটু তাড়াতাড়ি দেন। ভাই আমার হিসাবটা দিচ্ছিল, আমি এখন আমার অ্যামাউন্টটা জানার পর আমি তাকে আমার টাকাগুলো গুনে গুনে দিচ্ছিলাম এবং টাকা দেওয়ার সময় ভাইয়ের সাথে অনেক হাসি ঠাট্টা মজা করতেছিলাম। আর মতিন ভাই কিন্তু এমনিতেও একটু রসিক মানুষ, তার সাথে গল্প করতে করতে কিন্তু সারাদিন কেটে যাবে, কিন্তু আসতে মনে চাইবে না। যাই হোক, আমাকে এখানে বেশি সময় থাকা যাবে না, তাই আমি আমার টাকাগুলো দিয়ে আমার কাপড়গুলো এদিকে রেডি হয়ে গেছে। আমি এখন কাপড়গুলো এখানে রেখে একটু বাইরে যাব। এইদিকে বাইরে এসে দেখি বর্তমান শীত অনেক বেশি, যার জন্য মানুষ কিন্তু শীতের কাপড় কেনাকাটা করার জন্য খুবই ব্যস্ত। দেখতে দেখতে চলে আসলাম আমরা হালকা কিছু খাবার দাবার করার জন্য, যেহেতু আমরা দুইজন মানুষ এসেছি ফুলবাড়িয়ায়, এখন কিন্তু দুপুর 1টার মতো বাজে। তাই আমরা ভাবতেছিলাম হালকা পাতলা কিছু কি খাওয়া দাওয়া করা যায়। আমি সিয়ামকে বলতেছিলাম কি খাওয়া ভাই, সে বললো চলো মুড়ি ভর্তা খাই। তারপরে আমি মুড়ি ভর্তার অর্ডার দিলাম। এখানে মুড়ি ভর্তা খাইতে এসে একটা মানে আজব একটা কাহিনী ঘটে গিয়েছে। আমি একজন বড় ভাইকে, আমার এলাকার, কিন্তু তাকে আমি অনেক ছোটোবেলায় দেখিয়েছিলাম। তাকে আমি প্রথম দেখে বলতেছিলাম যে ভাই কেমন জানি চেনা চেনা লাগতেছে মুখটা, কিন্তু ওরকমভাবে আমি তার নাম জানি না বা তাকে চিনতে পারি নাই। সে তারপর মুড়ি দিতে এসে আমাদেরকে বলতেছে যে ভাই আমি কিন্তু আপনাদেরকে চিনেছি, আপনার নাম মুজাম্মেল। তারপর তার সাথে পরিচয় পর্ব শেষ করে আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম। সো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের আইডিতে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আর যারা আমার আইডিতে নতুন তারা আমাকে ফলো করে পাশে থাকবেন। সো ধন্যবাদ, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।